এক ধাক্কায় প্রায় 400 টাকা বাড়ল এলপিজির দাম। 12 কেজি সিলিন্ডারের মূল্য 1728। পাম্পে কাটছে না জ্বালানি তেলের সংকট। ফুয়েল কার্ডের জন্য দ্রুতই অ্যাপ চালু। সংসদেও জ্বালানি ইস্যুতে আলোচনা। 1.5 দিনের তেল বিক্রি হচ্ছে 2 ঘন্টায়। আতঙ্কে বাড়তি না কেনার পরামর্শ মন্ত্রীর। মজুদ শেষ হওয়ার আগেই বিকল্প উৎস থেকে আমদানি। হামের প্রাদুর্ভাবে বাড়ছে উদ্বেগ। জ্বর, শ্বাসকষ্টে ভুগছে শিশু রোগী। রাজশাহীতে উপসর্গ নিয়ে আরও 3 মৃত্যু। সিপ্যাপ ব্যবহারে পরিস্থিতি উন্নতির আশা মন্ত্রীর। গণভোটের রায় বাস্তবায়নের দাবি নিয়ে রাজপথে নামছে 11 দলীয় ঐক্য। শনিবার বিকেলে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা। এবং শেখ হাসিনার পক্ষে ল ফার্মের চিঠি পায়নি প্রসিকিউশন। ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় পলাতক সাজাপ্রাপ্ত আসামির আইনজীবী নিয়োগের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এক লাফে বোতলজাত এলপি গ্যাসের দাম বাড়ল 387 টাকা। এর ফলে এখন 12 কেজি সিলিন্ডার কিনতে ভোক্তাকে গুনতে হবে 1728 টাকা। বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এক সংবাদ সম্মেলনে নতুন মূল্য নির্ধারণের ঘোষণা দেয়। এই ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ক্রেতা ও বিক্রেতার। সরকারি হিসেবে আমদানি পর্যায়ে কোনো সংকট নেই এলপিজির, তবুও বাড়তি দামে বিক্রি হচ্ছিল বাজারে। এবার যুদ্ধের অজুহাতে পারদ চড়ল আরও এক ধাপ। এক লাফে নজিরবিহীনভাবে দাম বাড়ল প্রায় 400 টাকা। সবশেষ ঘোষণা অনুযায়ী 12 কেজি সিলিন্ডার বিক্রি হতো 1341 টাকা করে। এপ্রিলে ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় নিয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। চেয়ারম্যান ঘোষণা করেন পণ্যটির নতুন মূল্য। অর্থাৎ প্রতি 12 কেজিতে এখানে বেড়েছে 387 টাকা। এখানে কোম্পানি বিক্রি করবে 1633 টাকায়, পাইকারি বিক্রি হবে 1683 টাকায় এবং খুচরা বিক্রয় মূল্য হবে 1728 টাকা। গেল মার্চে দেশের বাজারে অপরিবর্তিত ছিল এলপি গ্যাসের দাম। হঠাৎ এমন মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতা বিক্রেতারা। তাদের অভিযোগ, সরকার নির্ধারিত দামে কখনোই পাওয়া যায় না সিলিন্ডার। খুব একটা দুর্বিষহ জীবনযাপন করতে হবে, ঠিকমতো কিনতে পারবে না। আগের যে রেট ছিল ওই রেটই তো মানুষের সাধ্যের বাইরে হয়ে যায়। এখন যদি আরও 400 বাড়ে তাহলে তো মানুষ আরও বিপদে পড়ে যাবে। তো বেশি কিনা পড়ে ওইকে হাত দিতে হবে। তারা যে কিনে কোম্পানির কাছ থেকে গ্যাস, ওইখানে খতিয়ে দেখতে হবে যে গলতটা কোথায়। আগে আপনার গ্যাসের দাম ছিল 1300 টাকা, 1350 টাকা, তখনই বিক্রি হচ্ছে 1700 টাকা, 1800 টাকা, যে যেভাবে পারছে নিচ্ছে। আর এখন তো সরকার আপনার 1700 টাকা নির্ধারণ করে দিছে। আমার মনে হচ্ছে না এই রেঞ্জে বিক্রি করা সম্ভব। অবশ্যই তারা আপনার 2200 টাকা যে যেভাবে পারে আপনার বিক্রি করবে। কোম্পানি আরও 4-5 দিন আগে থেকে এদের টোটাল প্রোডাক্ট বিক্রি করা বন্ধ করে দেয়, আমাদেরকে প্রোডাক্ট দেয় না। কারণ ওরা জানতে পারছে বা জানছে, কারণ এটা তো আন্তর্জাতিক একটা ব্যাপার। বাজারে এলপিজির মূল্য নিয়ন্ত্রণে বরাবরই ব্যর্থ বিইআরসি। সাংবিধানিক এই সংস্থাটির প্রধান দায় সারছেন তাদের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে। বাড়তি দাম বৃদ্ধি এটা কোম্পানির কাছে আমাদের কাছ থেকে যাওয়ার কোনো সুযোগ নাই। এই কারণে সৌদি সিপি, যেটা সিপি কিন্তু ওপেন, এটা যারা উৎপাদক তাদের বিরুদ্ধে কিন্তু এর আগে অভিযোগ ছিল না, অভিযোগ করা হয়নি। ডিস্ট্রিবিউটররা যখন গত মাসে আমরা যখন ডিস্ট্রিবিউটরের সঙ্গে বসলাম, গত মাসে না ফেব্রুয়ারি মাসে, তখন ডিস্ট্রিবিউটররা এই অভিযোগটা করলো যে যারা বটলার তারা দাম বেশি নেয়। বটলারদের বিরুদ্ধে এমনিতে লিখিত কোনো অভিযোগ আমাদের কাছে নাই, বাট আমরা বটলাররা বেশি নেয় কি না এটা আমরা পরীক্ষা করে দেখব। এছাড়া এপ্রিলে ভোক্তা পর্যায়ে 17 টাকা 94 পয়সা বাড়িয়ে অটো গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে লিটার প্রতি 79 টাকা 77 পয়সা। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। আতঙ্কিত হয়ে অতিরিক্ত না কিনে প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল কেনার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বিকেলে সংসদের প্রথম অধিবেশনে 7ম দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী বলেন, প্রতিদিনই তেল সরবরাহ করা হচ্ছে। আগে যে পরিমাণ তেল 1-1.5 দিন লাগত বিক্রি করতে, এখন তা 2 ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে। ভবিষ্যতে সরবরাহ স্বাভাবিক রাখতে অপরিশোধিত তেল কেনার বিষয়ে প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, সরবরাহ ঠিক রাখতে বিভিন্ন দেশ থেকে তেল আমদানির ব্যবস্থা করছে সরকার। নতুন করে বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেয়া হবে না বলেও জানান মন্ত্রী। সিলিন্ডার গ্যাসের ভোক্তা পর্যায়ে অতিরিক্ত দাম প্রসঙ্গে মন্ত্রী জানান, সিলিন্ডার গ্যাসের সব কোম্পানি বেসরকারি, সরকারি খাত থেকে সিলিন্ডার বিক্রি করা হবে। আলাদা প্রশ্নোত্তরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে বলেও জানান জ্বালানি মন্ত্রী।
আর 8টার পরে যেটা বন্ধ করতে বলা হয়েছে, সারা পৃথিবীতে প্রতিটি পাম্পে যে পরিমাণ তেল প্রতিদিন দেওয়ার কথা সেই পরিমাণ তেল আমাদের পাম্পগুলোতে সাপ্লাই করা হচ্ছে। যে পেট্রোল পাম্পে যে পরিমাণ তেল দিতাম 1 দিন 1.5 দিন লাগতো বিক্রি করতে, এখন 2 ঘন্টায় শেষ হয়ে যায়। মানুষের যে প্যানিক বাইংটা শুরু হয়েছে, লাইন দেখা যায়। আমরা মানুষের কাছে অ্যাপিল করছি যে আপনারা যা প্রয়োজন তাই ক্রয় করেন, তার বেশি ক্রয় করেন না। সরবরাহ থাকলেও কাটছে না জ্বালানি তেলের সংকট। পাম্পে পাম্পে যানবাহনের দীর্ঘ অপেক্ষার চিত্র পাল্টায়নি। চাহিদা মতো তেল না পেয়ে গ্রাহকদের অভিযোগ, দাম বাড়ানোর কৌশল হিসেবে অনেক পাম্প বন্ধ রাখা হচ্ছে। যদিও পাম্প কর্তৃপক্ষের দাবি, সরবরাহ পাওয়া সাপেক্ষে বিক্রি করছেন তারা। এদিকে জ্বালানি বিভাগ বলছে, বাড়তি মজুদ বন্ধ হলেই কেটে যাবে সংকট। ফুয়েল কার্ডের জন্য দ্রুতই অ্যাপ চালু হবে বলেও জানানো হয়। দীর্ঘ অপেক্ষার পর রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে মিলছে সীমিত পরিমাণ ডিজেল, পেট্রোল, অকটেন। অসহনীয় এই ভোগান্তির শেষ কোথায়, এমন প্রশ্ন জনে জনে। গতকালকে আমি ইসিবির পাম্পে দাঁড়াইছিলাম, এই প্রায় দেড় ঘন্টা দাঁড়ানোর পরে আমি তেল পাইনি, পরে ওখান থেকে চলে গেছি। আমাদের কষ্ট দেখার মতন আসলে কেউ নাই ভাই। এই রাস্তায় যেভাবে সিরিয়াল দিচ্ছি, পিছনে ওই পিজির ওই মাথা থেকে সিরিয়াল, তেল দিলে ভাই ভালো ভাই, সব পাম্পে যদি দেয় তাহলে এত ঝামেলা হয় না। 3-4 ঘন্টা লাইনে থাকতে তেল দেয় 10 লিটার তেলে কি হয় বলেন? এখন বরিশাল গেলে লাগে 30 লিটার 35 লিটার তেল। গ্রাহক পর্যায়ে জ্বালানি তেলের চাহিদা যখন তুঙ্গে, তখন আবার বন্ধ রাখা হচ্ছে অনেক পাম্প। চালকরা বলছেন, দাম বাড়ানোর অপকৌশল হিসেবেই এমন কৌশল নিচ্ছেন পাম্প মালিকরা। তেলের দাম বাড়ানোর জন্য স্টক করে রাখতেছে। আপনি যদি দামটা বাড়ায় তাহলে আমি মনে করি সিন্ডিকেটটা জিতে গেছে, আর যদি দামটা কমায় তাহলে সিন্ডিকেটটা হেরে গেছে। সরকার বলতে পারে কিছু হলে তো বাংলাদেশে যেরকম নিয়ম ঠাস করে বাড়ায় দেয় না, বা তেলের দাম দিয়ে পর্যন্ত বাড়ে না, এখন সামনে কি হবে জানি না। খুব সমস্যার মধ্যে আসলে, এটা হয়রানি ছাড়া আর কিছু না। সিন্ডিকেট করে রাখতেছে তেলের দাম বাড়ানোর জন্য, এরকমই হয়। এরই মধ্যে 3 মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে অভিযানে 3,72,388 লিটার জ্বালানি তেলের অবৈধ মজুদ জব্দের ঘটনাও ঘটেছে। এমন বাস্তবতায় সরকার বলছে, অতিরিক্ত মজুদ প্রবণতা থেকে বের না হলে কাটবে না জ্বালানি সংকট। সব মিলে 3,72,388 লিটার জ্বালানি পণ্য উদ্ধার করা হয়েছে। পর্যাপ্ত মজুদ আছে, ফলে কোনো সংকট নাই। বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার তাগিদ দেওয়া হয়। মানুষের মধ্যে প্যানিক বাইংটা এখনো বন্ধ হয়নি, যে কারণে পেট্রোল পাম্পগুলো সাপ্লাই চেইনটাতে ইন্টারাপশন হচ্ছে মাঝে মাঝে। তারপরে হচ্ছে মজুদের টেন্ডেন্সিটা, আমি প্রথমে আপনাদের মজুদের এটা শেয়ার করলাম। সপ্তাহখানেকের মধ্যে ফুয়েল কার্ড দিতে অ্যাপ চালু করা হবে বলেও জানানো হয় জ্বালানি বিভাগের সংবাদ সম্মেলনে। হোপফুলি আমরা সপ্তাহখানেকের মধ্যে হয়তো কোথাও একটা পাইলট প্রজেক্ট হিসেবে আমরা চালু করব ইনশাআল্লাহ। জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দোকানপাট, শপিং মল খোলা রাখার সময়সীমা বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে শনিবার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর তেজগাঁওয়ে আছেন সহকর্মী শাবাব ওয়াসি এবং রংপুরে আছেন রেদওয়ান হিমেল। সরাসরি শুরুতে যাচ্ছি ওয়াসির কাছে। ওয়াসি, বিস্তারিত জানাবেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকটে বাংলাদেশ সহ গোটা বিশ্ব, দীর্ঘ লাইন, তেলের জন্য ভোগান্তি যেন কোনো শেষ নেই। 1 মাস অতিবাহিত হয়ে গেছে যুদ্ধের, কিন্তু এখন পর্যন্ত কিন্তু মানুষের ভোগান্তি, সীমাহীন ভোগান্তি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আমরা এই মুহূর্তে তেজগাঁওয়ের সিটি পাম্পে আছি এবং এখানে আমরা মোটরসাইকেল, ছোট যানবাহন এবং বড় যানবাহন, সব যানবাহনের কিন্তু আমরা একটা দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি এবং এই লাইনটি কিন্তু মূল সড়ক পার হয়ে ওই পাশের সড়ক পর্যন্ত চলে গিয়েছে এবং পাম্প কর্তৃপক্ষ যেটা আমাদেরকে জানিয়েছেন যে তাদের যেই প্রতিদিনের যে ডিমান্ড, অর্থাৎ যুদ্ধ পরিস্থিতির আগে তারা 56,000 লিটার অকটেন এবং ডিজেল তারা কিন্তু সংগ্রহ করতেন, কিন্তু যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে তারা গতকালকে মাত্র 9,000 লিটার সংগ্রহ করতে পেরেছেন ডিপো থেকে এবং আজকে 13,500 লিটার কিন্তু তারা সংগ্রহ করতে পেরেছেন। এবং তারা যেটা বলছেন যে দৈনিক যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার আগে তারা 27,000 লিটার অকটেন এবং ডিজেল তারা কিন্তু বিক্রি করে থাকতেন, এবং তার তুলনায় কিন্তু তারা কিন্তু ডিপো থেকে খুব কম তেল সংগ্রহ করতে পারছেন এবং যার কারণেই কিন্তু তারা বলছেন যে আসলে এই সংকটটা দেখা দিচ্ছেন। যদিও এটা তাদের কথা এবং অর্থাৎ ডিপো থেকে কিন্তু বলা হচ্ছে যে রেশনিংয়ের ভিত্তিতে কিন্তু তেল দেওয়ার কথা কিন্তু ডিপো থেকে বলা হচ্ছে যে
এবং সরকার থেকে যেটা বলা হচ্ছে যে প্যানিক বাইংয়ের কারণে, অর্থাৎ এই যুদ্ধ পরিস্থিতি কবে শেষ হবে সেই নিয়ে কিন্তু সবার মধ্যে একটা আতঙ্ক রয়েছে, এবং যার ফলেই কিন্তু এই যে এই দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি, এবং সকলেই কিন্তু চেষ্টা করছেন যে যতটুকু তেল দেওয়া হচ্ছে ততটুকুই কিন্তু তারা নিয়ে নিচ্ছেন, এবং দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে কিন্তু তারা এই তেল সংগ্রহ করছেন, এবং তারা জাস্ট তাদের সবার মধ্যে কিন্তু এটা নিয়ে এই তেলের যে সংকট এটা আরও তীব্র হতে পারে এই আতঙ্ক কিন্তু তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে রাজধানী থেকে সর্বশেষ। রংপুরে আছেন আমাদের আরেক প্রতিনিধি, তার কাছে জেনে নিব সেখানকার সর্বশেষ। আজ সকাল থেকে রংপুর মহানগরীর বেশিরভাগ তেল পাম্পগুলোই কিন্তু একেবারেই বন্ধ ছিল। আমি এই মুহূর্তে আছি রংপুর নগরী যে শাপলা চত্বরে নর্দার্ন ইলেকট্রনিক্স পাম্প রয়েছে, সেখানে কিছুক্ষণ আগে কিন্তু এখানে 3000 লিটার পেট্রোল আসার কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, ক্যামেরার চোখে একটু দেখানোর চেষ্টা করছি যে মোটরসাইকেল যারা গ্রাহক রয়েছেন সেই গ্রাহকদের একেবারে লম্বা লাইন। আজকে সকালবেলা থেকে আমরা বিভিন্ন তেল পাম্পগুলো ঘুরে দেখেছি, সেগুলোতে পেট্রোল, অকটেন, ডিজেল কিন্তু কিছুই ছিল না। হাতে গোনা 1-2টি তেল পাম্পে তেল থাকলেও সেগুলো কিন্তু তুলনামূলক অনেক কম। সেক্ষেত্রে কিন্তু গ্রাহকদের আমরা দেখেছি কিছুক্ষণ আগে এই তেল পাম্পটিতে 3000 লিটার পেট্রোল আসার কারণে কিন্তু আপনারা দেখছেন যে গ্রাহকদের একটি লম্বা লাইন কিন্তু রয়েছে। সেক্ষেত্রে যারা গ্রাহক রয়েছেন তাদের যেমন অভিযোগ রয়েছে, সেমন পেট্রোল পাম্প মালিকদেরও অভিযোগ, পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। গ্রাহকরা যেমনটা বলছেন, কিছু অসাধু চক্র সিন্ডিকেট করে মোটরসাইকেল এবং বোতলে করে তেল ক্রয় করে সেগুলোকে বিভিন্ন জায়গায় নিয়ে যেয়ে অধিক মূল্যে কিন্তু বিক্রি করা হচ্ছে, এমন অভিযোগ কিন্তু তারা করছেন। এ কারণে হচ্ছে তেলের সংকট কিন্তু দেখা দিয়েছে। এছাড়াও এই সংকটকে মোকাবেলা করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু প্রায় 85টি তেল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করা থাকলেও এই তেল পাম্পটিতে কিন্তু কোনো ট্যাগ অফিসারকে এসে আমরা খুঁজে পাইনি। প্রশাসনিক কর্মকর্তারা যারা আছেন তাদেরকে আসলে দেখভাল, আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখভালের জন্য রাখা হলো, তেমন কিন্তু তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু দেখভাল করছে না, এমন অভিযোগও কিন্তু গ্রাহকদের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। সবকিছু মিলে আমরা দেখেছি ডিজেল না পাওয়ার কারণে কিন্তু উল্টো দিকে কিন্তু যারা কার আছেন, প্রাইভেট কার রয়েছেন, সেগুলোর কিন্তু একেবারে লম্বা লাইন রয়েছে। সবকিছু মিলে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে তেল থাকলেও গ্রাহকদের অভিযোগ তারা কিন্তু তেল পাচ্ছে না। তো এই ছিল রংপুর থেকে তেল সংকট নিয়ে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। তেজগাঁও এবং রংপুর থেকে জানছিলাম ফিলিং স্টেশনগুলোর খবরাখবর। উদ্বেগ বাড়াচ্ছে হামের প্রাদুর্ভাব, জ্বর, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে রোগীর চাপ। রাজধানীর শিশু হাসপাতালে সিপ্যাপ ব্যবহার কর্মশালায় স্বাস্থ্যমন্ত্রী জানান, এখন থেকে নিউমোনিয়া, শ্বাসকষ্টের চিকিৎসায় কমবে ভেন্টিলেটরের প্রয়োজন। সেই সঙ্গে স্কুল কার্যক্রম সীমিত করার কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। দ্রুত গতিতে সারা দেশে ছড়িয়ে পড়েছে হাম। আক্রান্ত রোগীর শারীরিক অবস্থা আরও খারাপ করছে নিউমোনিয়া, যার কারণে শিশুদের প্রয়োজন হচ্ছে ভেন্টিলেশন। এবার শ্বাসকষ্টের চিকিৎসায় প্রাথমিক ভেন্টিলেশন সিস্টেম বাবল সিপ্যাপের উদ্ভাবন করল আইসিডিডিআরবি। বৃহস্পতিবার এর ব্যবহারের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, হাম দেশে বজ্রপাতের মতো ছড়ালেও অল্প সময়ের মধ্যেই সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। এমন হঠাৎ করে বজ্রপাতের মতন এসে পড়েছে আমাদের উপর, যেটার কোনো রকম প্রস্তুতি আমাদের কাছে ছিল না। তার মধ্যে আমাদের একটি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে আমাদের অনেকগুলি সন্তান অকালে ঝরে গেছে। এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, গত বছরগুলোতে হামের টিকাদান কর্মসূচি ন্যূনতম 95% সফল করতে না পারায় এবার আক্রান্ত বেড়েছে। 20-21 সনে হামের টিকা দেওয়া হয়েছিল 1 মাস। যদি টিকাটা কন্টিনিউ করতো মিজেলসের, তাইলে কিন্তু এটা হতো না। ওই 4 বছরের গ্যাপটার কারণে হয়েছে, প্লাস কোভিডকালীন সময়ে এই টিকাটার প্রচলন ছিল না, দিতে পারতো না, দেয় নাই। এই দুইটা কারণে নাম্বার অফ দ্য পিপল আনভ্যাকসিনেটেড বাইরে গেছে, যে কারণে মিজেলসের আক্রমণ হয়েছে। এটা তো আমরা দায়ী না, বিগত সরকার। রাজধানীর শিশু হাসপাতালে গত 24 ঘন্টায় 17 শিশু হাম নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসা নিচ্ছে 58 জন। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ঢাকার বাইরেও হাম আক্রান্তের হার আশঙ্কাজনক। জ্বর, র্যাশ, কাশির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। গত 24 ঘন্টায় রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে 3 শিশুর মৃত্যু হয়েছে।
উপসর্গ দেখা মাত্র আইসোলেশনে থাকার পরামর্শ চিকিৎসকের। দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে হাম আক্রান্ত শিশু রোগীর সংখ্যা। জ্বর, লাল র্যাশ, কাশি ও চোখ দিয়ে পানি পড়ার উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে কোমলমতি শিশুরা। হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে 3 শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বৃহস্পতিবার দুপুরে ও বুধবার রাতে বেসরকারি সিডিএম হাসপাতালে 2 জন ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 1 জনের মৃত্যু হয়। সন্দেহভাজন হাম যে রোগীগুলোকে আমরা মনে করছি তাদের যে স্যাম্পল, এই স্যাম্পলটা গ্রহণ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিনিধি দল। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালেও চিকিৎসাধীন অবস্থায় রহিমা নামে 7 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বরিশাল শেরেবাংলা মেডিকেলে গত 24 ঘন্টায় হাম সংক্রমণে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে 50 শিশু। এদের মধ্যে আইসোলেশন ওয়ার্ডের 16 বেডে চিকিৎসা দেয়া হচ্ছে 30-এর বেশি শিশুকে। ডাক্তারে ভর্তি দিয়েছে যে হাম উঠছে, তারপর ভর্তি করার পরে তো আরো বেশি করে উঠে গেছে। বরিশাল বিভাগে সবথেকে বেশি হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বরগুনায়। জেলায় এখন পর্যন্ত উপসর্গ নিয়ে আসা 98 রোগীর মধ্যে 18 জনের হাম এবং 1 জনের রুবেলা শনাক্ত হয়েছে। যেগুলো একটু সুস্থ তারা বাসায় থাকে, যারা বেশি অসুস্থ তারা হাসপাতালে ভর্তি হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে আরও 26 শিশু। আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন 79 জন। পাবলিকে কিছুটা তাদের ভিতরে কনসাসনেস আসছে, আবার একটু ভীতিও আসছে। এই জন্য তারা তাড়াতাড়ি আমাদের হেলথ ফেসিলিটিসে চলে আসতেছে। এটি ছোঁয়াচে রোগ হওয়ায় মাদারীপুর 250 শয্যা জেলা হাসপাতালে খোলা হয়েছে আলাদা ইউনিট। গাইবান্ধা জেনারেল হাসপাতালে হাম উপসর্গ নিয়ে 3 শিশু ভর্তি হয়েছে। দিনাজপুরের হিলিতে সন্দেহভাজন 1 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিমু সিদ্দিক, সময় সংবাদ। ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবেলায় 1,45,000 স্বেচ্ছাসেবকের তালিকা করেছে সরকার। ভূমিকম্প সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়ার চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। এদিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বিগত সময়ে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বছর নভেম্বরে নরসিংদীতে 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী সহ সারা দেশ। এছাড়া সাম্প্রতিক সময়ে সিলেট, চট্টগ্রাম ও ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়, যা বড় কোনো দুর্যোগের পূর্বাভাস বলেই মনে করেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে সকালে সচিবালয়ে ভূমিকম্প ঝুঁকি ব্যবস্থাপনা ও সরকারের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বড় মাত্রার ভূমিকম্প হলে অপরিকল্পিত নগরায়ন, ঝুঁকিপূর্ণ ভবনের কারণে শহরাঞ্চলে বিপর্যয় ঠেকাতে ও ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় এখনই প্রস্তুতির নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জানান, এরই মধ্যে 1,45,000 স্বেচ্ছাসেবকের খসড়া তালিকা তৈরি এবং ঢাকার 2 সিটিতে 445টি আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে। শিক্ষক শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টিতে প্রশিক্ষণেরও চিন্তা করছে সরকার। ভূমিকম্প চলাকালীন বা ভূমিকম্প উদ্ধার কাজে কি কি ইকুইপমেন্ট রয়েছে তার একটা তালিকা উনি তৈরি করতে বলেছেন। আমরা এটাকে ট্রেনিংয়ের মধ্যে নিয়ে আসব। এই ড্রিলটাকে বাধ্যতামূলক করব প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে, ভূমিকম্প হলে কি করতে হবে, অন্য দুর্যোগের ক্ষেত্রে কি করতে হবে। এদিন দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। দেশের সনাতন সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন বলে বৈঠক শেষে জানান পরিষদের সাধারণ সম্পাদক। বিগত সময়ে সনাতনীদের উপরে হামলা ও নির্যাতনের বিচার এবং অসংখ্য মিথ্যা মামলা প্রত্যাহারেও প্রধানমন্ত্রীর আশ্বাস মিলেছে বলে জানান তিনি। অর্পিত সম্পত্তি আইন, দেবোত্তর সম্পত্তি আইন করা, সংখ্যালঘু সুরক্ষা আইন, সংখ্যালঘু পৃথক মন্ত্রণালয়, সংখ্যালঘু কমিশন, দুর্গাপূজার ছুটি 3 দিন কমপক্ষে করা, তারপর 5ই আগস্টের পরে আমাদের সম্প্রদায়ের যে সমস্ত লোকজনের বিরুদ্ধে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার, যে সমস্ত হত্যাকাণ্ড এবং ধ্বংসযজ্ঞ হয়েছে সেগুলোর বিচার চেয়েছি আমরা। এর আগে সকাল 9:30টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে প্রবেশ করেন এবং শুরুতেই দেশের শিক্ষা ব্যবস্থা ও প্রবাসী কল্যাণ বিষয়ে বৈঠক করেন তার শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহাদি আমিনের সঙ্গে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।
গণতান্ত্রিক ব্যবস্থা যেন বিনষ্ট না হয় সেদিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি। সংসদ সহ বিভিন্ন জায়গায় নিজেদের মত চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র যাতে শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারে সে লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নিজেদের ঐক্য থাকলে আধিপত্যবাদী শক্তি গ্রাস করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। এত রক্ত, এত মাসুম বাচ্চাদের জীবনের মধ্যে দিয়ে আমাদের পাওয়া যে গণতান্ত্রিক পদ্ধতি, এই পদ্ধতি যেন কোনোভাবেই বিনষ্ট না। সুশাসন নিশ্চিত করতে হলে আপনার নিরপেক্ষ প্রশাসন আপনার অবশ্যই থাকতে হবে। দেশ একটা বিশৃঙ্খল অবস্থায় পড়বে, তখনই তো আন্তর্জাতিক শক্তিসমূহ, ঔপনিবেশিক শক্তিসমূহ তার ইন্টারফেয়ার করার সুযোগ থাকবে। ন্যাশনাল ইন্টারেস্টে আমরা সবাই এক, সেই জায়গাটা নিশ্চিত করতে পারলে আপনি দেখবেন যে কোনো আধিপত্যবাদী শক্তি আমাদেরকে গ্রাস করতে পারবে না। গণভোটের রায় অনুযায়ী সংবিধান ও রাষ্ট্র সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নে এবার সংসদের বাইরে কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় ঐক্য। শরিক দলগুলোর সঙ্গে বৈঠক করে শনিবার রাজধানীতে বিক্ষোভ ও মিছিলের ঘোষণা দিয়েছেন নেতারা। তারা বলছেন, জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে সরকার উদ্যোগী না হলে অচিরেই বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সংসদে মুখোমুখি সরকার ও বিরোধী দল। আপাতত এ সংকটের সমাধান না হওয়ায় পরবর্তী করণীয় ঠিক করতে জরুরি বৈঠক করলেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে এ বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বৈঠক শেষে ঐক্যের নেতারা সাংবাদিকদের বলেন, গণভোটের জনরায় মেনে নিতে আগ্রহী নয় সরকার। বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর একটি গণতান্ত্রিক সংস্কার সাধনের জন্য জনগণের কাছে 4টা প্রশ্ন সময়ের একটা গণভোটের প্রশ্ন উত্থাপিত হয়েছিল। সেই গণভোটে বাংলাদেশের প্রায় 70% ভোটার তারা হ্যাঁ ভোট দিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত সেই গণভোটের গণরায় মেনে নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হয় নাই এবং কোনোভাবেই গণভোটের গণরায়কে বাস্তবায়ন করা হবে এমন ধরনের কোনো পরিস্থিতি সরকার দলের তরফ থেকে আমাদের কাছে, জনগণের কাছে এখনো পর্যন্ত খোলাসা হয়নি। জনস্বার্থ রক্ষায় আপাতত রাজপথের আন্দোলন ছাড়া অন্য কোনো উপায় নেই জানিয়ে নেতারা শনিবার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন। প্রথমত, সংস্কারের মধ্য দিয়ে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। আর 2 নম্বর হচ্ছে, দেশে জ্বালানি সংকট চলছে, এখানেও সরকার চাতুরীর অবলম্বন করছে। 11 দলের উদ্যোগে আগামী শনিবার 4 তারিখ ঢাকা রাজধানী বায়তুল মোকাররমের উত্তর গেটে বিকাল 5টায় আমরা বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করব। ঐক্যের নেতারা বলছেন, গণভোটের রায় বাস্তবায়নে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে আগামী 7ই এপ্রিল আবারও বৈঠক করে বৃহত্তর আন্দোলনের রূপরেখা ঘোষণা করবে 11 দল। সরকারি দল সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সংবিধান ঘিরে জাতিকে বিভাজিত করে দেশকে আবারও ফ্যাসিবাদী পথে ফেরানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন পাবনা 1 আসনের সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন। রাজধানীতে এক আলোচনা সভায় বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে সরকার। যেভাবে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি বলে দেশকে বিভাজিত করা হয়েছিল, আজকে সংবিধানের পক্ষের শক্তি এবং বিপক্ষের শক্তি হিসাবে দেশকে আবার বিভাজনের পায়তারা চলছে। ইনলেজিটিমেট ডকুমেন্ট 72-এর, যেটার কাঠনিক প্রক্রিয়াটা সঠিক ছিল না, জনগণের সম্মতি নেওয়া হয়নি। স্বাধীন দেশে পৃথিবীতে কোথাও জনগণের ম্যান্ডেট ছাড়া কোথাও কোনোদিন কোনো সংবিধান হয় নাই। তখন ব্যাখ্যা দিয়েছে, ঠিক আছে গণভোট সংবিধানে নাই, গণভোট করা যাবে না এই মর্মে কি সংবিধানে কিছু আছে? সকলেই কইল নাই, বলে তাহলে চলেন আমরা এই রাস্তা হাঁটি, সবাই মিলে হাঁটি। এখন কিভাবে হবে? একটা আদেশ জারি করতে হবে, এই সেই আদেশ। এখন বলে ওই আদেশ বলে রাষ্ট্রপতি রাজহাঁসের ডিম পারছে। সময় সংবাদে আরো থাকছে। 18 ঘন্টা পর হবিগঞ্জে লাইনচ্যুত 6টি ওয়াগন উদ্ধার। সিলেটের সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক, শিডিউল বিপর্যয়ে দিনভর ভোগান্তি।
বিচার নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শেখ হাসিনার পক্ষে ব্রিটিশ আইনি প্রতিষ্ঠানের কোনো চিঠি পায়নি প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, পলাতক বা সাজাপ্রাপ্ত আসামি ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় আইনজীবীর নিয়োগ দেওয়ার সুযোগ নেই। এ ধরনের চিঠি আদালত অবমাননা শামিল বলেও মনে করেন তিনি। কোনো আইনি পদক্ষেপ নিতে হলে আদালতে আত্মসমর্পণ ছাড়া শেখ হাসিনার পথ খোলা নেই বলেও জানান আমিনুল ইসলাম। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. গত বছরের 17 নভেম্বর জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের আগে কয়েক দফা পত্রিকায় বিজ্ঞপ্তি ও নোটিশ দেয়া হলেও তিনি আদালতে হাজির হননি। ফলে আইনি বাধ্যবাধকতায় শেখ হাসিনাকে অনুপস্থিতি দেখিয়ে তার পক্ষে আইনজীবী নিয়োগ দিয়ে শেষ হয় বিচার কাজ। জুলাই হত্যাযজ্ঞের মামলায় আরেক পলাতক আসামি মোহাম্মদ আলী আরাফাত দাবি করেছেন, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়েছেন শেখ হাসিনা। ব্রিটিশ আইনি প্রতিষ্ঠান কিংসলি নেপোলি নামক প্রতিষ্ঠান 30 মার্চ ইমেইলের মাধ্যমে শেখ হাসিনার পক্ষে চিঠি দিয়েছেন বলে জানানো হয়। চিঠিতে অনুপস্থিতিতে বিচার করায় আন্তর্জাতিক আইন এবং ন্যায্য বিচারের মৌলিক মানদণ্ড লঙ্ঘন হয়েছে বলে দাবি করা হয়। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, এমন কোনো চিঠি পায়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কোনো আইনি পদক্ষেপ নিতে হলে আদালতে আত্মসমর্পণ ছাড়া শেখ হাসিনার কোনো পথ খোলা নেই বলেও জানান আমিনুল ইসলাম। এরকম কোনো চিঠি অফিসিয়ালি আমরা পাইনি। তিনি বা তার পক্ষে কেউ যদি কোনো কথা বলতে হয়, প্রথম শর্ত হচ্ছে তাকে সারেন্ডার করতে হবে। এইগুলো করে এই ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম বিতর্কিতও করা যাবে না, কোনো কার্যক্রম বন্ধও করা যাবে না। এই ধরনের চিঠি আদালত অবমাননার শামিল মন্তব্য করে তিনি বলেন, পলাতক বা সাজাপ্রাপ্ত আসামি ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ায় কোনো আইনজীবী নিয়োগ দেওয়ার সুযোগ নেই। সেখানে লেখছে উই অ্যাক্ট অন বিহাফ অফ শেখ হাসিনা। তার মানে কি এটা লবিস্ট? তাহলে দেখেন কত অডাসিটি এই ল ফার্মের। যদি আমরা কোনো অস্তিত্ব পাই বাংলাদেশে, বা কোনো ব্যক্তি বা সংস্থার যদি আমরা অস্তিত্ব খুঁজে পাই, অবশ্যই আদালত অবমাননার জন্য আমরা তার বিরুদ্ধে প্রসিডিংয়ের ব্যবস্থা করব। এদিন জুলাই আগস্টের হত্যাযজ্ঞের একটি মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সহ 22 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। খারিজ করা হয়েছে হাসানুল হক ইনুর মামলার পুনর্তদন্ত চেয়ে করা আবেদন। শহীদ ওয়াসিম হত্যা মামলায় 12 এপ্রিল ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলেও জানায় চিফ প্রসিকিউটর। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। সড়ক ফুটপাত দখলমুক্ত করতে দ্বিতীয় দিনের মতো রাজধানীতে ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ঢাকা মেডিকেল কলেজ, ফুলবাড়িয়া, চাংখারপুল, মিরপুর সহ 8টি স্থানে চলে এ অভিযান। দোকানের বাইরে বর্ধিতাংশ রাখায় জরিমানা ও ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদের পর আবারও দোকান বসানোর চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। মাইকিং করে ফুটপাত থেকে সরিয়ে নিতে বলা হয় অবৈধ দোকানপাট। যারা মানছেন না তাদের দোকান জব্দ করে তোলা হয় গাড়িতে। অবৈধভাবে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগের সামনে থেকে গোপাল শাহবাজার পর্যন্ত অভিযান পরিচালনা করে ডিএমপি। এ সময় 6টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। আমরা কি করব? আমাদের তাহলে একটা লাইন কাট করে দেখ, একটা ব্যবস্থা করে দেখ। আমাদের ছেলে মেয়ে নিয়ে তো চলতে হবে, খাইতে হবে। আমার কাছে তো মনে হয় যে এটা অতিরিক্ত বাড়াবাড়ি। আমরা ব্যবসা করি, আমরা এত টাকা ভাড়া দিয়ে, তাহলে আমরা কিভাবে সম্ভব, কিভাবে বাঁচবো? পুলিশ ও ম্যাজিস্ট্রেট জানান, উচ্ছেদের পর আবারও যেন দোকানপাট বসাতে না পারে সেজন্য একই জায়গায় একাধিকবার অভিযান চলছে। যাদের দোকান আছে তারা দোকানের মধ্যে থেকে ব্যবসা করবে। দোকানের বাইরে কোনো টেবিল, কোনো চুলা, এই টাইপের কোনো কিছু বাইরে এনে ব্যবসা তারা করতে পারবে না, ফুটপাত দখল করতে পারবে না। মগবাজার মোড় থেকে বাংলা মোটর পর্যন্ত আমরা দোকানপাটগুলো সরিয়ে দিয়েছি। এগুলো সরানো অবস্থাতেই পাবেন, কারণ আজকে সকালেও আমরা এটার অল্টারনেট আরেকটা অভিযান দিয়েছি কন্টিনিউশন রাখার জন্য। ডিএমপির আরেকটি টিম অভিযানে যায় চানখারপুল থেকে বকশীবাজার সড়কে। রাজধানীর চানখারপুলের এই সড়কটিতে অসংখ্য ভ্রাম্যমাণ দোকান অবৈধভাবে বসে থাকে। পাশাপাশি পাশের এই ডিএসসিসি মার্কেটে যে দোকানগুলো রয়েছে তারাও তাদের দোকানের বর্ধিতাংশ ফুটপাত পর্যন্ত বর্ধিত করে। কিন্তু অভিযানের কথা শুনে সবাই সটকে পড়েছে, দেখে মনেই হবে না যে এখানে আসলে এত অবৈধ দোকানপাট থাকে। এ সময় কিছু দোকান খোলা পাওয়া যায়, অনেকে আবার দোকান খোলা রেখেই পালিয়ে যায়। আগের চেয়ে আমরা নজরদারিতে এখন একটু আরো বাড়াচ্ছি, এখন একটু ভিজিবল। আমরা সবসময় চেষ্টা করবো যেন এটা আমরা কন্টিনিউ করতে থাকি।
এদিকে মিরপুর 10 থেকে 12 পর্যন্ত সড়কেও বেশ কিছু দোকানের মালামাল জব্দ করা হয়। এ সময় পুনর্বাসনের দাবি করেন দোকানিরা। সড়ক থেকে মালামাল সরাতে শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দেন ম্যাজিস্ট্রেট। ফুটপাতে বই 2 টাকার জন্য আমরা তো কি করে খাবো? দোকানটাকে এক্সটেন্ড করে ব্যবহার করে ফুটপাত, আমরা তাদের বিরুদ্ধে অভিযান করছি। এখন যার দোকান আছে দোকান তো আমরা উচ্ছেদ করতেছি না। আমাদের এই অভিযান প্রক্রিয়াটা সবসময় কন্টিনিউ থাকবে। ডিএমপির এই অভিযান চলবে 5 এপ্রিল পর্যন্ত। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আসছে বর্ষা মৌসুমে রাজধানীর জলাবদ্ধতা পুরোপুরি নিরসন সম্ভব নয়, তবে বিশেষ এলাকা চিহ্নিত করে স্থায়ী সমাধানের পরিকল্পনা নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার নগর ভবনের অডিটোরিয়ামে গত মার্চ মাস জুড়ে নেয়া উন্নয়ন ও নাগরিক সেবামূলক কার্যক্রম তুলে ধরতে সংবাদ সম্মেলন করা হয়। এতে ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম বলেন, ধানমন্ডি, নিউ মার্কেট ও পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা নষ্ট হয়ে গেছে, সেগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, শুধু উচ্ছেদ নয়, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে নৈশকালীন মার্কেটের পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি মাতুয়াইল ল্যান্ডফিলের বর্জ্য রিসাইক্লিং করে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগের কথাও তুলে ধরেন প্রশাসক। আপনি জানেন যে কোনো শৃঙ্খলা মানে না, এই শৃঙ্খলা আনার জন্য পানি নিষ্কাশনের বের হওয়ার কোনো সুযোগ নাই, কোনো জায়গা নেই। এটার জন্য আমরা একটা পরিকল্পনা নিয়েছি এবং এটা মাননীয় প্রধানমন্ত্রী অ্যাকসেপ্টও করেছেন। সারা ঢাকা শহরের ময়লা আবর্জনাগুলো নিয়ে মাতোয়াইলে ফেলা হয়। আশেপাশের কয়েক মাইল জুড়ে মানুষ এখানে থাকতেই পারে না। পার্মানেন্ট একটা সলিউশনের জন্য সেখানে আমরা কোরিয়ান একটা কোম্পানির সাথে কথা বলেছি। মশার ব্যাপারেও আমরা আইডেন্টিফাই করে 10টা ওয়ার্ড আমরা চিহ্নিত করেছি, বিশেষ দৃষ্টি দিয়েছি যাতে সেখান থেকে সেটাকে ঠিক করা যায়। 19 ঘন্টা পর উদ্ধার হলো হবিগঞ্জে লাইনচ্যুত 6টি ওয়াগন। স্বাভাবিক হয়েছে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। দুর্ঘটনা তদন্তে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে ছড়িয়ে পড়া তেল সংগ্রহে হুমড়ি খেয়ে পড়েন স্থানীয়রা। জ্বালানি তেলবাহী অয়েল ট্যাঙ্কার দুর্ঘটনার 18 ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। উদ্ধার করা হয়েছে হবিগঞ্জে লাইনচ্যুত তেলবাহী ট্রেনের 6টি ওয়াগন। বুধবার রাতে মাধবপুরের মনতলা রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয় চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনের 6টি ওয়াগন। এ সময় প্রায় 500 মিটার রেললাইনও ক্ষতিগ্রস্ত হয়। রেললাইনের ওপর 2টি ওয়াগন থাকায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ 18 ঘণ্টা বন্ধ থাকায় বিপাকে পড়েন যাত্রীরা। ঈদের আগ থেকে শুরু করে 10-12 দিনে কতটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই রেলমন্ত্রী কি করে? এদিকে দুর্ঘটনা কবলিত অয়েল ট্যাঙ্কার থেকে নির্গত হওয়া জ্বালানি তেল খাল থেকে উৎসবমুখর পরিবেশে সংগ্রহ করেন স্থানীয়রা। নদীর নালের মধ্যে পড়ার কারণে তেল বাইশে উঠছে, এই তেলগুলো আমরা সংগ্রহ করতেছি। এই পর্যন্ত 50 ডেক তুলছিস। দুর্ঘটনাস্থল থেকে 1000 লিটার ডিজেল সংগ্রহ করে বিজেপি। তেল সংগ্রহ করেছি আমরা, যার পরিমাণ আনুমানিক 1000 লিটার, যেটা আমরা পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে দিব। দুর্ঘটনা তদন্তে রেলওয়ে পরিবহন কর্মকর্তা মেহেদী হাসানকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়া হবিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকেও 5 সদস্যের আরেকটি কমিটি গঠিত হয়েছে। সময় সংবাদ, হবিগঞ্জ। মে মাসের মধ্যে আফতাবনগর বাইপাস সড়কের দৃশ্যমান সংস্কার করবে সরকার। রাজধানীর কুড়িল থেকে রামপুরা পর্যন্ত সড়কে যানবাহনের চাপ কমাতে কুড়িল থেকে আফতাবনগর পর্যন্ত তৈরি করা হবে ডাবল লেনের বাইপাস সড়ক। রামপুরা থেকে কুড়িল সড়ক রাজধানীবাসীর কাছে এক ভোগান্তির নাম। 7.7 কিলোমিটার সড়ক পাড়ি দিতে দীর্ঘ সময় বসে থাকতে হয় যানজটে। ভোগান্তি নিরসনে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আফতাবনগর বাইপাস সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার দুপুরে বিকল্প এই সড়কটি পরিদর্শন করেন রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম, ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। পরিদর্শন শেষে রাজুক চেয়ারম্যান বলেন, বাইপাস সড়কে যান চলাচল স্বাভাবিক করতে প্রাথমিকভাবে একটি ব্রিজ ও ডাবল লেনের সড়কের সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। প্রগতি সন্ধিতে ব্যাপক যানজট, সেই যানজটটা যেন কমে যায়। আবার সেটারই বাইপাসের এইখানে একটা 300 ফিট থেকে এইটা আমরা একটা রুট নির্ধারণ করতেছি। আশা করি যে অতি দ্রুত আপনারা ঢাকা শহরের যানজটের মে মাসের মধ্যে একটা দৃশ্যমান
পরিবর্তন দেখতে পাবে। ঢাকা উত্তরের প্রশাসক বলেন, রাষ্ট্রের অর্থ যেন অযথা ব্যয় না হয়, তাই সমন্বয় করে কাজটি করা হবে। একটা কাজ যাতে বারবার করতে না হয়। রাজুকের একটা কাজ হলো আমি সিটি কর্পোরেশনে করে গেলাম, আবার সেটাকে ঘুরে আবার সংস্কার করলাম, বারবার রাষ্ট্রের অর্থ যাতে ব্যবহার না হয়, সমন্বয় করে আমরা কাজ করার চেষ্টা করছি। জনগণ যাতে স্বাচ্ছন্দ্যে তাদের বিভিন্ন জায়গা অবলম্বন করে তাদের রাজধানী কেন্দ্রবিন্দুতে গিয়ে সহজেই পৌঁছাতে পারে। এই কারণে আমরা এই বাইপাস রাস্তাটাকে আমরা সংস্কার করব। বাইপাস সড়কের নিরাপত্তা, প্রয়োজনীয় ট্রাফিক ব্যবস্থাপনার নানা দিক তুলে ধরেন ডিএমপি কমিশনার। 3টা ব্রিজ করে দিবেন, 2টা হলো কাজ চলমান, 2টা হলো গাড়ি যাওয়া আসা করবে, আর মাঝখানেটা হলো হাঁটবে। তো এইটা হয়ে গেলে আফতাবনগর হয়ে ডেমরা হয়ে সব চলে যেতে পারবে, সেক্ষেত্রে প্রগতি সরণিতে আর কারো উঠা লাগবে না। এই বাইপাস সড়কটি মেট্রো রেলের লাইন 1 নির্মাণের সময় রামপুরা থেকে কুড়িল যাত্রায় বিকল্প পথ হিসেবে কাজ করবে বলেও জানান তারা। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। আবারও জ্বালানি প্রসঙ্গ। দেশে জ্বালানি তেলের মজুত আছে 10 থেকে 11 দিনের। তবে জ্বালানি বিভাগের তথ্য মতে পরিশোধিত আর অপরিশোধিত মিলে চলতি মাসে দেশে আসবে 3.5 লাখ মেট্রিক টন। আলোচনা চলছে আরও কিছু বিকল্প উৎসের সঙ্গে। সেই বিবেচনায় এপ্রিলের জ্বালানি সংকটের শঙ্কা দেখছে না সরকার। এ অবস্থায় গ্রাহকের আস্থা ফেরানো আর সুষ্ঠু সরবরাহ ব্যবস্থাপনা নিশ্চিতের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সাইফুল ইসলামের ছবিতে ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। পাম্পে পাম্পে লম্বা সারি, থমকে আছে গাড়ির চাকা, যাতে টান পড়ছে অনেকের জীবিকায়ও। আর এটি এখন নিত্যদিনের বাস্তবতা। আমরা যদি 5-6 ঘন্টা ধরে লাইনে দাঁড়াইয়া তেল নিই, আচ্ছা নিলাম, নেওয়ার পরে এরপরে আমরা ভাড়া মারতে পারি না। আমার 5 লিটার আনার জন্য আমার ঘুরতে হইতেছে সারা পাম্পে পাম্পে বিভিন্ন জায়গায়। ফিলিং স্টেশনের এই করুণ চিত্র সামনে আনছে জ্বালানি তেলের মজুদ প্রসঙ্গ। মার্চ মাস শেষে তেলের মজুদ পর্যালোচনায় দেখা যাচ্ছে ডিজেল আছে 10 থেকে 11 দিন চলার মতো, অকটেন 6 থেকে 7 দিন, আর মজুদ থাকা পেট্রোলে চলবে 8 থেকে 9 দিন। জ্বালানি বিভাগের তথ্য মতে সরবরাহ পাইপলাইনে আছে বেশ কিছু চালান। এরই মধ্যে অনুমোদন দেওয়া হয়েছে কাজাখস্তান থেকে 1 লাখ টন ডিজেল আমদানির। চলতি মাসে ইন্দোনেশিয়া থেকে 60,000 টন ও ভারত থেকে আসবে 40,000 মেট্রিক টন ডিজেল। এর বাইরে মধ্য এপ্রিলে আসার কথা 1 লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল। আলোচনা চলছে বেশ কিছু বিকল্প উৎস থেকেও জ্বালানি তেল আমদানির বিষয়ে। ক্রুড অয়েলের 3টা শিপ আমাদের মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে লোডেড আছে, কিন্তু হরমুজ প্রণালীর গ্রিন সিগন্যালটা আমরা পেলে সেগুলো আনতে পারবো। সেজন্য আমাদের সকল বিকল্পগুলো আমরা ওপেন রেখেছি। এছাড়া দেশীয় উৎস থেকে 30,000 টন সরবরাহের পাশাপাশি আমদানি করা হবে 50,000 মেট্রিক টন অকটেন। আগামী 2 মাসের সাপ্লাই দিতে অকটেন পেট্রোলে কোনো সমস্যা নেই। তবে সরকার আমদানির বিষয়ে আশ্বস্ত করলেও অস্থিরতা কাটেনি। যদি জনগণ সত্যি সত্যি হোর্ডিং করে থাকে, সত্যি সত্যি প্যানিক বাই, কেন সরকার তাদেরকে কনভিন্স করতে পারছে না, এই ব্যাপারে সরকারের একটু ভালো করে দেখা উচিত। সংকটে আগাম সতর্কতা হিসেবে জ্বালানির ব্যবহার ও চাহিদা কমিয়ে আনার পরামর্শ বিশেষজ্ঞদের। চলমান পরিস্থিতিতে যদিও জ্বালানি বিভাগের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে সংকট নেই, মজুদ আছে পর্যাপ্ত, কিন্তু মাঠের চিত্র সম্পূর্ণ বিপরীত। এমন অবস্থায় গ্রাহকের আস্থা ফেরানো আর সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা নিশ্চিতের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। হরমুজ প্রণালীতে আটকে থাকা 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল বোঝাই জাহাজ ছাড় করিয়ে আনতে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। পাশাপাশি সৌদি আরব থেকে আরও 1 লাখ মেট্রিক টন ক্রুড কেনা হয়েছে। আগামী 1 মাসের মধ্যে লোহিত সাগর হয়ে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে আনা হবে অপরিশোধিত এসব জ্বালানি। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাংলাদেশের জন্য কেনা 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েলে হরমুজ প্রণালীতে আটকে আছে এমটি নর্ডিক পোলুক্স নামে একটি জাহাজ। তবে জাহাজটি দ্রুত ছাড় করিয়ে আনতে ইরানের সঙ্গে কূটনীতিক পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। বর্তমানে সৌদি আরবের রাস তানুরা বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে বলে নিশ্চিত করেছেন চার্টার্ড প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক। অবশ্য ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের 6টি জাহাজের মধ্যে এটিকে অন্তর্ভুক্ত করা হয়নি। আমরা ডিপ্লোম্যাটিক চ্যানেলকে মোবিলাইজ করেছি। বিপিসি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় আমরা ইরানিয়ান কর্তৃপক্ষের কাছ থেকে স্পেশাল ক্লিয়ারেন্স নেওয়ার চেষ্টা করছি। আশা করছি শীঘ্রই যদি পেয়ে যাই তাহলে জাহাজটা স্টেট অফ হরমুজ দিয়ে বের হয়ে সরাসরি চট্টগ্রামে আসবে।
হরমুজ প্রণালীতে জাহাজ আটকে থাকার জটিলতা এড়াতে এবার একটু ভিন্ন কৌশলে আরো 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল কিনলো বাংলাদেশ। এক্ষেত্রে হরমুজ প্রণালীর ঠিক বাইরে লোহিত সাগরের কাছাকাছি সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে কেনা এই ক্রুড 20 এপ্রিল জাহাজে লোড করার শিডিউল দেওয়া হয়েছে। এই দুইটা যদি কার্গো, দুইটা পার্সেল যদি আমরা ইয়ারকে দিতে পারি, তাহলে আমাদের যে বর্তমান জ্বালানি সংকট বড় অংশে লাঘব হবে। বিকজ বাকি যে রিফাইন্ড যে প্রোডাক্টগুলো পাবো, বিশেষ করে ডিজেল থেকে শুরু করে অন্যান্য আইটেমগুলো আমরা বাজারে সরবরাহ বেড়ে যাবে। মূলত আমদানি করা অপরিশোধিত জ্বালানি বা ক্রুড অয়েল চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করা হয়। হরমুজ প্রণালীতে আটকে থাকা 1 লাখ মেট্রিক টনের পাশাপাশি সৌদি আরব থেকে কেনা নতুন আরও 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল মে মাসের প্রথম সপ্তাহে এসে পৌঁছাবে চট্টগ্রাম বন্দরের জলসীমায়। এরপর এই 2 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল পৌঁছে দেওয়া হবে ইস্টার্ন রিফাইনারিতে। আর এখানে পরিশোধনের মাধ্যমে বাজারজাত করা হবে পেট্রোল, অকটেন, ডিজেল সহ অন্যান্য জ্বালানি। আটকে থাকা 1 লাখ মেট্রিক টন এবং নতুন কেনা আরও 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধনের মাধ্যমে পাওয়া যাবে 52,000 মেট্রিক টন ডিজেল, 48,000 মেট্রিক টন ফার্নেস অয়েল, 32,000 মেট্রিক টন পেট্রোল, 42,000 মেট্রিক টন কেরোসিন এবং 16,000 মেট্রিক টন অকটেন। এই 2 লাখ টনের পাশাপাশি যেটা ঘাটতে হবে, যেমন ডিজেল যেটা 52,000 টনের বাইরে যেগুলো লাগবে, এগুলো যাতে আবার বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে, আমার যাতে ক্রাইসিসে না পড়ি, সেটা সরকারকে উদ্যোগ নিতে হবে। আর এই 2 লাখ টন যে টাইম মতো আসবে, সে ব্যাপারে সরকারের তৎপরতা অব্যাহত রাখা উচিত। মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে জ্বালানি সংগ্রহ করে বাংলাদেশ, কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি সংগ্রহে বাংলাদেশকে কিছুটা বেকায়দায় পড়তে হচ্ছে। আলোচনার মাধ্যমে জ্বালানি সরবরাহ লাইনে গতি আনার কথা বলছেন ব্যবসায়ীরা। সৌদি আরব থেকে যেই জ্বালানি কেনা হয়েছে, ওইটা যাতে একটু তাড়াতাড়ি আমরা দেশে পাই, তাহলে এই যে এখন যেই দুর্ভোগটা আমরা ফেস করার চিন্তা করছি বা সামনে একটা দুর্ভোগের সময় আসবে, তাহলে ওইটা থেকে কিন্তু বাংলাদেশ বেঁচে যাবে। বিশ্ব সংকটের মাঝে মার্চ মাসে এলপিজি, এলএনজি, ক্রুড অয়েল, ডিজেল সহ নানা প্রয়োজনীয় জ্বালানি নিয়ে অন্তত 39টি জাহাজ ভিড়েছে চট্টগ্রাম বন্দরে। বিকল্প দেশ থেকে কেনা হয়েছে অধিকাংশ জ্বালানি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঢাকার বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু করেছে ওয়াশিংটন। খতিয়ে দেখা হবে বাংলাদেশের উৎপাদন সক্ষমতা যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য বৈষম্যমূলক কিনা। একই তালিকায় আছে ভারত, চীন, ভিয়েতনাম সহ 7টি দেশের নাম। কমপ্লায়েন্স মেনে চলায় শঙ্কা না দেখলেও একে শুল্ক বাড়ানোর নতুন পায়তারা বলছেন রফতানিকারকরা। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় কৌশলগত সম্পর্ক বজায় রাখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। MS আরেফিনের রিপোর্ট। Americans, this is Liberation Day. Waiting for a long time. পাল্টা শুল্ক নিয়ে মার্কিন সর্বোচ্চ আদালতে ধাক্কা খেয়েছে ট্রাম্প প্রশাসন। তবে এবার নতুন কৌশল। বাংলাদেশ, ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন সহ 7টি দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্তে নেমেছে মার্কিন বাণিজ্য দপ্তর USTR। তদন্ত তালিকায় থাকা কোনো দেশ বাণিজ্যে অন্যায্য করলে সেই দেশের আমদানি পণ্যের উপর আরোপ করা হবে শুল্ক। যুক্তরাষ্ট্র মনে করে চীন সহ বেশ কিছু দেশ বিভিন্ন শিল্পে অতিরিক্ত উৎপাদন এবং সক্ষমতা এগিয়ে যাওয়ায় পিছিয়ে পড়ছে মার্কিনিরা। তাই বাণিজ্য সম্পর্ক থাকা দেশগুলোর বিনিয়োগ, ভর্তুকি, শ্রমিকের ন্যায্য মজুরি সহ 7টি মানদণ্ডে করা হবে তদন্ত। যদিও সব ধরনের কমপ্লায়েন্স মেনে চলায় যুক্তরাষ্ট্রের তদন্তে ভয়ের কারণ দেখছেন না রপ্তানিকারকরা। পোশাকের এমন কোনো উৎপাদন হয় না যেটা তাদের দেশের উৎপাদন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে, কারণ তারা পোশাক তৈরি করে না। আরটা আছে ধরেন IP, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, যে ফেক গুডস এখানে তৈরি হয়। আমরা ফেক গুডস তৈরি করি না। শ্রম আইনের যতগুলা বিষয় নিয়ে কথাবার্তা বলা হয়েছে, এগুলো মোটামুটি অ্যাড্রেস করা আছে। এই ইনভেস্টিগেশনে বাংলাদেশের হারানোর কিছু নাই, বাট প্রপারলি অ্যাড্রেস করতে হবে। ভালো সিচুয়েশন হবে যে ট্রেড ডেফিসিট কমানো। আমরাও তাদের ক্রেতা হওয়ার চেষ্টা করি। আমরা চাইলে কটন ইম্পোর্ট করতে পারি, আমরা হুইট, আমরা LNG বা কর্ন, মেটাল স্ক্র্যাপ। ট্রেড ব্যালেন্সটা হয়ে গেলে কিন্তু আমরাও তখন এত চাপ ফিল করব না। এ অবস্থায় দেশের শিল্প খাতে আন্তর্জাতিক শ্রমবিধান অনুসরণের তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এছাড়া একক বড় বাজার যুক্তরাষ্ট্রে যেন রপ্তানি বাধাগ্রস্ত না হয় তা মাথায় রেখেই বাংলাদেশকে কৌশলগত দেন দরবারের পরামর্শও তাদের। আমরা সত্যিকার অর্থে ট্রান্সপারেন্ট ওয়েতেই আমরা সবকিছু করি। এই ধরনের তদন্তে আমাদের রপ্তানির ক্ষেত্রে তেমন কোনো প্রভাব পড়বে বলে মনে হয় না। তদন্তের অংশ হিসেবে এরই মধ্যে তালিকাভুক্ত দেশগুলোকে চিঠি দিয়েছে USTR। প্রতিটি দেশকে 15 এপ্রিলের মধ্যে দিতে হবে লিখিত জবাব, যার শুনানি হবে 28 এপ্রিল। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা।
সাম্প্রতিক সময়ে দেশে হামের প্রাদুর্ভাব বাড়ায় টিকাদান কর্মসূচি জোরদার সহ সমন্বিত উদ্যোগের তাগিদ দেন বিশেষজ্ঞরা। রাজধানীতে হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে এ আহ্বান জানান বক্তারা। বিএনপির নিপীড়িত নারী ও শিশু আইনি ও স্বাস্থ্য সহায়ক সেল আয়োজিত এই গোলটেবিলে বৈঠকে বক্তারা বলেন, হাম প্রতিরোধযোগ্য হলেও টিকার আওতার বাইরে থাকা শিশুদের কারণে নতুন করে সংক্রমণ বাড়ছে। প্রত্যন্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে টিকা নিশ্চিত করার উপর জোর দেন বক্তারা। একই সঙ্গে স্কুল ভিত্তিক সচেতনতা কার্যক্রম জোরদারেরও আহ্বান জানানো হয়। যতগুলি টিকা আছে, যতগুলি সিরিঞ্জ আছে, সেটা নিয়েই তো যেতে হবে। পরের সিরিঞ্জ, পরের টিকা আবার জোগাড় করতে হবে। কিন্তু যেটা আমরা দেখলাম যে 95% কাভারেজ না হলে একটু ঝুঁকিটা থেকেই যায়। আমাদের প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত। মানে বাচ্চার হাম হয়ে কমপ্লিকেশনস হয়ে মারা যাওয়ার পরে, এতগুলো বাচ্চা মারা যাওয়ার পরে আমরা চিন্তা করছি যে আচ্ছা কি কি স্টেপস নেওয়া যায়। এই যে ভ্যাকসিনেশন হলো না, এটা কারণটা কি? এই কারণে আইনগতভাবে এটার যেন বের করা হয়। এটা হেলথ সিস্টেম যারা বোঝে না তাদেরকে নিয়ে আপনি হেলথ মন্ত্রণালয় নিয়ে বসিয়ে দিবেন, তাহলে কিন্তু চলবে না। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বাড়তি মনোযোগ দিলে এক একটি শিশু দারুণ ভবিষ্যৎ করতে পারে। বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র্যালিতে এমন মন্তব্য করেছেন চিকিৎসকরা। তারা বলছেন, এটিকে রোগ হিসেবে বিবেচনা না করে বাড়তি যত্নে শিশুদের স্বাভাবিক জীবনেও ফেরানো সম্ভব। অভিভাবকরাও বলছেন, এমন শিশুদের বড় করা চ্যালেঞ্জিং হলেও প্রয়োজন সামাজিক সহনশীলতা। ছোট্ট আরোয়া, বয়স মাত্র 5 বছর। এ বয়সের অন্যান্য শিশুদের মতো তার চলাফেরা ঠিক স্বাভাবিক নয়। রং হাতে নিয়ে কি আঁকছে তা জানে না সে, তাই তো মায়ের চেষ্টায় লাল সবুজের পতাকার আকৃতি। আরোয়ার মতো এমন শিশুই আছে যারা মস্তিষ্কের বিকাশজনিত জটিলতায় ভুগছে। বিশ্ব অটিজম দিবসে বিশেষ চাহিদা সম্পন্ন এমন শিশুদের জন্য চিত্রাঙ্গনের আয়োজন করা হয়। চলে খেয়ালি মনের আঁকিবুকি। এসব শিশুদের বড় করা বেশ চ্যালেঞ্জিং হলেও বাবা মায়েরা বলছেন, বিশেষ মনোযোগ চায় তারা। ওদের চাহিদাটা বুঝতে হবে, চাহিদা মতো ওদের কেয়ারিংটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, কেয়ারিংটা যদি ভালো হয়, ওদেরকে যদি ওইভাবে সময় দেওয়া যায়, তাইলে ওরা একটু ভালো থাকবে আর কি। নর্মাল বাচ্চাদের মতো এত তাড়াতাড়ি হয় না, তবে হয়। আগে ও আমাকে এত সময় দিত না, কোথাও গেলে ওর জন্য দাঁড়াইতে পারতাম না। এখন আলহামদুলিল্লাহ অস্থিরতা অনেক কম। দিবসটিতে সচেতনতা বাড়াতে র্যালিও করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা। অটিজম নিয়ে কাজ করা বিশেষজ্ঞদের মতে, বাড়তি খেয়াল রাখলে এক একটি শিশু গড়তে পারে সম্ভাবনাময় ভবিষ্যৎ। আর্লি ডিটেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্ক্রিনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার মানে ছোট বাচ্চা হওয়ার পরে যদি কোনো অসংলগ্নতা আপনি দেখেন, আপনার নিকটস্থ চাইল্ড নিউরোলজির সাথে, আমি বলবো চাইল্ড নিউরোলজির সাথে, কারণ এটা কিন্তু সবাই বোঝার মতো ক্ষমতা কিন্তু রাখেন না, তাদের সাথে যোগাযোগ করুন। পরবর্তী জীবনে তারা যাতে স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সেই স্বাভাবিক জীবনযাপনের জন্য তাদের স্কুলিংয়ের প্রয়োজন। শিশুর জন্মের সঙ্গে সঙ্গে ডাউন সিনড্রোম শনাক্ত হলে তাকে বিশেষ পরিচর্যার ব্যবস্থা করলে ফিরতে পারে স্বাভাবিক জীবন। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। দ্রুতই ইরান যুদ্ধ শেষ করার আবারও ইঙ্গিত দিলেন ট্রাম্প। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ট্রাম্প দাবি করেন, মার্কিনরা এখন নিরাপদ। যুক্তরাষ্ট্র ও বিশ্বকে হুমকি দেওয়ার সক্ষমতা ইরানের নেই বলেও দাবি করেন তিনি। তার ভাষণের পরে ইসরায়েলের কয়েকটি শহর, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইরান। তেহরানে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বড় আকারের হামলা চালিয়েছে ইরান। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও মার্কিন স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে আইআরজিসি। কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিতে দাবি করে। ইরানে গত 2 দিনে 4 শতাধিক হামলা চালিয়েছে আইডিএফ। এর মধ্যে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কেন্দ্রীয় কমপ্লেক্স সহ 15টি গুরুত্বপূর্ণ অস্ত্র উৎপাদন কেন্দ্রকে লক্ষ্যবস্তু করার দাবি তাদের। তেল আবিবের দাবি, এই বিশেষ অভিযানে তেহরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণের জায়গাগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে স্থানীয় সময় বুধবার রাতে ইরান ইস্যুতে প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বহুল প্রতীক্ষিত ভাষণে ট্রাম্প মার্কিন জনগণকে আশ্বস্ত করেন, ইরান যুদ্ধ সমাপ্তির পথে। সুনির্দিষ্টভাবে আর মাত্র 32 দিন পর ইরান কারোর জন্য হুমকি হতে পারবে না বলে দাবি করেন তিনি। ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের মধ্যে মার্কিন জনগণের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি লিখেন, যারা ইরানকে আক্রমণ করেছে তাদের
অত্যন্ত দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে প্রতিহত করা হয়েছে। ইরানকে নিরাপত্তা হুমকি হিসেবে উপস্থাপনের তীব্র বিরোধিতা করেছেন পেজেশকিয়ান। একে অস্ত্র ব্যবসা টিকিয়ে রাখার একটি ষড়যন্ত্র বলে দাবি করেন তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, শিশুদের বঞ্চিত করে লালবাগের দেলোয়ার হোসেন খেলার মাঠ বাণিজ্যিকভাবে ব্যবহারের বিষয়টি নজরে এসেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তার নির্দেশে মাঠটি পরিদর্শন করে সবার জন্য উন্মুক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় ঢাকার দখল হয়ে যাওয়া সব মাঠ পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেন তিনি। জানান নতুন মাঠ তৈরির পরিকল্পনার কথাও। এদিকে আগামী 3 মাসের মধ্যে অ্যাডহক কমিটির অধীনে থাকা বিভিন্ন ফেডারেশন এবং জেলা বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোতে নির্বাচন আয়োজনের কথাও জানিয়েছেন প্রতিমন্ত্রী। আমার মনে হয় কথা কম কাজ বেশি করতে হবে, কথা কম খেলতে হবে বেশি। শিশুদের জন্য আছে মাঠ, কিন্তু সেখানে ছিল না খেলার সুযোগ। সরকারি সেই মাঠ ব্যবহৃত হচ্ছিল বাণিজ্যিকভাবে। সংবাদ মাধ্যমের এমন খবর নজরে আসে প্রধানমন্ত্রীর। তার নির্দেশেই লালবাগের দেলোয়ার হোসেন খেলার মাঠ পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পরিদর্শন শেষে মাঠটি সবার জন্য উন্মুক্ত করে দেন তিনি। দিয়েছেন নানা নির্দেশনা। অনেকেই বোধহয় স্থানীয়ভাবে বিভিন্ন কিছুর মাধ্যমে দেখা যায় যে এই খেলার মাঠগুলোকে অনেক সময় বন্ধ করে রাখে। এই মাঠগুলো ওপেন থাকবে, সবার জন্য খেলবে। এদিকে দেশের বেশিরভাগ ফেডারেশন এখনও চলছে অ্যাডহক কমিটির মাধ্যমে। সম্প্রতি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর অ্যাডহক কমিটি বিলুপ্ত করেছে মন্ত্রণালয়। এসব সংস্থায় কবে নির্বাচন হবে সে বিষয়েও কথা বলেছেন প্রতিমন্ত্রী। সারা বাংলাদেশে আমরা ইতিমধ্যে জেলা ক্রীড়া সংস্থা, উপজেলা ক্রীড়া সংস্থা এবং আমাদের বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো ভেঙে দিয়ে আমরা অ্যাডহক কমিটি তৈরি করার মাধ্যমে আমরা 3 মাসের ভিতরে আমরা নির্বাচন নিশ্চিত করব। পাশাপাশি আমাদের যে 51টি ফেডারেশন রয়েছে সেখানেও অ্যাডহক কমিটি রয়েছে, বাট অ্যাডহক কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে অনেক আগে। বাট আমরা একদম নিচু লেভেল থেকে আমরা একদম তৃণমূল থেকে শুরু করে আমরা উপরের দিকে আমাদের যে ঢাকার যে ফেডারেশনগুলো রয়েছে সেই কমিটিগুলোকে আমরা পুনর্গঠন করব। তবে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাচনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে কাউন্সিলর নির্ধারণ। দীর্ঘদিন ধরে খেলা না হওয়ায় অনেক জেলাতেই কার্যক্রম প্রায় স্থবির। এখন দেখার বিষয় কোন প্রক্রিয়ায় ক্রীড়া সংস্থাগুলোর নির্বাচন আয়োজন করে ক্রীড়া মন্ত্রণালয়। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 1 লাফে প্রায় 400 টাকা বাড়ল এলপিজির দাম। 12 কেজি সিলিন্ডারের মূল্য 1728। পাম্পে কাটছে না জ্বালানি তেলের সংকট। ফুয়েল কার্ডের জন্য দ্রুতই অ্যাপ চালু। সংসদেও জ্বালানি ইস্যুতে আলোচনা। 1.5 দিনের তেল বিক্রি হচ্ছে 2 ঘন্টায়। আতঙ্কে বাড়তি না কেনার পরামর্শ মন্ত্রীর। মজুদ শেষ হওয়ার আগেই বিকল্প উৎস থেকে আমদানি। এবং হামের প্রাদুর্ভাবে বাড়ছে উদ্বেগ। জ্বর, শ্বাসকষ্টে ভুগছে শিশু রোগী। রাজশাহীতে উপসর্গ নিয়ে আরও 3 মৃত্যু। সিপ্যাপ ব্যবহারে পরিস্থিতি উন্নতির আশা মন্ত্রীর। এ ছিল 5টার সময় সংবাদে। এরপর বাংলা সময় নিয়ে সঙ্গে থাকবেন ওমরিনা। আলিশা, আপনাকে ধন্যবাদ। বাংলার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।